পুরো কাশ্মীরকে নিজেদের অংশ ঘোষণা করল ভারত। দিল্লির বিস্ফোরক দাবিতে কূটনৈতিক মহলে তোলপাড়। সৌদি যুক্তরাষ্ট্রের মধ্যে $100 বিলিয়ন বিশাল অস্ত্র চুক্তি, মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, পানি সমস্যা মেটানো না হলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে। নেতানিয়াহুর ভয়াবহ হুমকি, গাজায় আরও বড় হামলার ইঙ্গিত। ইস্তাম্বুলে নয়, সরাসরি পুতিনের সঙ্গে বৈঠকের দাবি জানালেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো কাশ্মীর ভারতের ভূখণ্ড। পাকিস্তান কাশ্মীর অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের এটি ছেড়ে দিতে হবে এবং এ ব্যাপারে ভারতের অবস্থানের পরিবর্তন হয়নি। মঙ্গলবার 13 মে প্রেস ব্রিফিংয়ে এমন কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এছাড়া কাশ্মীর ইস্যুর সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই করতে হবে, অন্য কোনো দেশের মধ্যস্থতায় নয়াদিল্লি রাজি নয় বলেও জানান তিনি। তাকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? জবাবে রণধীর বলেন, জম্মু কাশ্মীর সমস্যার সমাধান ভারত পাকিস্তানের মধ্যে করার দীর্ঘ যে নীতি আমাদের রয়েছে সেটি পরিবর্তন হয়নি। মূল বিষয় হলো পাকিস্তানকে ভারতের ভূখণ্ড ছেড়ে দিতে হবে, যেটি তারা অবৈধভাবে দখল করে রেখেছে। কাশ্মীরের একটি অংশ রয়েছে পাকিস্তানের নিয়ন্ত্রণে, আরেকটি অংশ ভারতের নিয়ন্ত্রণে, অপর আরেকটি অংশ রয়েছে চীনের নিয়ন্ত্রণে। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে আজাদ কাশ্মীর, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে জম্মু কাশ্মীর আর চীনের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে আকসাই চীন হিসেবে ডাকা হয়। ভারত পাকিস্তান উভয়ই দাবি করে পুরো কাশ্মীর তাদের, তবে ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীরের যে অংশটি রয়েছে সেটির মানুষ স্বাধীনতা আর নয়তো পাকিস্তানের সঙ্গে মিলে যেতে চায়। এদিকে ভারত দীর্ঘ সময় ধরে বলে আসছে পাকিস্তানকে কাশ্মীরের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে, আর এটি ছাড়া কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে তারা কোনো আলোচনা করবে না। আর এই আলোচনা অবশ্যই দুই দেশের মধ্যে হতে হবে। 4 দিনের ভয়াবহ হামলা পাল্টা হামলার পর গত শনিবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন। পরবর্তীতে ট্রাম্প জানান, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে কয়েক হাজার বছর ধরে চলা দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে চান তিনি। তবে ভারত জানিয়েছে এ ব্যাপারে কোনো দেশের মধ্যস্থতায় রাজি নয় তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার মধ্যে $100 বিলিয়ন একটি অস্ত্র চুক্তি রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও অন্য সামরিক উপকরণ কিনবে। এই প্যাকেজের আওতায় রাডার সিস্টেম ও পরিবহন বিমান কেনার বিষয়টিও রয়েছে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সৌদি আরবের অস্ত্রের বড় সরবরাহকারী দেশ। যদিও দেশ দুটির মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিল জো বাইডেন ক্ষমতায় থাকার সময়। ইয়েমেন যুদ্ধে দেশটির ভূমিকা উদ্বেগ প্রকাশ করে তখন সৌদি আরবকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল বাইডেন প্রশাসন। এর আগে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড দেশ দুটির সম্পর্কে প্রভাব ফেলেছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছিল, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন, যদিও সৌদি আরব সবসময় এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বিদেশ সফর শুরু করেছেন। দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনার জন্য তিনি আগামী 4 দিন উপসাগরীয় অঞ্চলে থাকবেন। তার এবারের সফরে গুরুত্ব দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিমাণ নতুন বিনিয়োগ নিশ্চিত করা। উপসাগরীয় দেশগুলো থেকে নতুন বিনিয়োগ, বিশেষ করে তাদের রাষ্ট্রীয় সার্বভৌম সম্পদ তহবিল থেকে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করছেন তিনি। এটি তার আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে সহায়তা করবে বলে মনে করেন ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প বৈঠক করবেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। পরে তিনি রিয়াদের সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে যোগ দেবেন, যাতে নামি দামি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারাও থাকবেন। ওয়াল স্ট্রিট ও সিলিকন ভ্যালি থেকে সৌদি আরবে বিনিয়োগের বিষয়টিতেও দৃষ্টি দেওয়া হবে। বুধবার ট্রাম্প উপসাগরীয় অঞ্চলের নেতাদের সম্মেলনে যোগ দেবেন। শুক্রবার আরব আমিরাত সফরের মাধ্যমে তার 4 দিনের সফর শেষ হবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যা সমাধান না হলে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। মঙ্গলবার 13 মে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পানি সমস্যার সমাধানে ব্যর্থতা একটি যুদ্ধ ঘোষণা করার সমান হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে।
সাক্ষাৎকারে ইসহাক দার আরও বলেন, ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছা নেই পাকিস্তানের। তিনি জোর দিয়ে বলেন, 7 মে ভারতের বিনা উস্কানিতে চালানো সীমান্ত আক্রমণের জবাবে ইসলামাবাদ কেবল আত্মরক্ষার্থেই পাল্টা হামলা চালিয়েছে। দার বলেন, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ভারত একতরফা চুক্তি স্থগিত করেছে, যা আরও বিপজ্জনকভাবে যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তানের অবস্থান খুব পরিষ্কার, ভারতকে এই স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে দার সতর্ক করে বলেন, এটি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। দার ভারতের সামরিক অভিযানকে একটি যুদ্ধ এবং কাশ্মীর অঞ্চলে নিজের আধিপত্য কায়েমের একটি কল্পনাপ্রসূত চেষ্টা বলে আখ্যায়িত করেন। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, পারমাণবিক বিকল্প কখনোই আলোচনার টেবিলে ছিল না। তিনি আরও বলেন, এমন সময় আসে যখন আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আমরা খুব নিশ্চিত ছিলাম যে আমাদের প্রচলিত সামরিক ক্ষমতা যথেষ্ট শক্তিশালী, আকাশে এবং স্থলে আমরা তাদের পরাজিত করতে পারব। যদিও বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, দার সতর্ক করে বলেন যে এখন পর্যন্ত পাকিস্তান ও ভারতের মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হয়নি। আমরা এখনও আশা করছি যে তাদের শুভবুদ্ধির উদয় হবে। সাক্ষাৎকারে কিভাবে যুদ্ধবিরতি সম্ভব হলো এমন প্রশ্নের উত্তরে দার বলেন, সবার স্বার্থেই এই ধরনের বিষয়কে দীর্ঘ সময়ের জন্য ঝুলিয়ে না রেখে দ্রুত সমাধানে যাওয়া উচিত। তিনি আরও বলেন, ভারতীয়রা আকাশে যা দেখেছে তা তারা ভুলবে না। তারা দেখতে পেরেছে যে ক্ষয়ক্ষতি কতটা ভয়াবহ ছিল। তিনি কাশ্মীরকে এই অঞ্চলের অস্থিরতার মূল কারণ হিসেবে উল্লেখ করে অঞ্চলটির ভবিষ্যতের আত্মনিয়ন্ত্রণের আহ্বান জানান। দার আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের নিন্দা জানায়। পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন দার। যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশংসা করে দার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করেন। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশ্মীর সংকট সমাধান সংক্রান্ত মন্তব্যেরও উল্লেখ করে তিনি বলেন, যদি তারা আমাদের প্রচেষ্টায় বিশ্বাস না করতে তাহলে তারা যেভাবে সহযোগিতা করেছেন তা করতেন না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী দিনগুলোতে দেশটির সেনারা গাজায় পূর্ণ শক্তি নিয়ে প্রবেশ করবে এবং তাদের অভিযান শেষ হবে হামাসকে পরাজিত করার মাধ্যমে। মঙ্গলবার 13 মে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা জানান। মধ্যপ্রাচ্য সংবাদ মাধ্যম আল আরাবিয়া নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। নেতানিয়াহু বলেন, যে কোনো পরিস্থিতিতে আমরা যুদ্ধ বন্ধ করব না। একটি সাময়িক যুদ্ধবিরতি হতে পারে, তবে আমরা সর্বাত্মকভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে ধ্বংস করা। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে ইচ্ছুক দেশগুলোকে খুঁজে বের করার জন্য কাজ করছি। আমরা এমন একটি প্রশাসন গঠন করেছি যা গাজার বাসিন্দাদের বাইরে যাওয়ার অনুমতি দেবে। তবে আমাদের প্রয়োজন এমন দেশগুলো যারা তাদের গ্রহণ করতে রাজি। গাজা উপত্যকায় যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে বসবাসরত প্রায় 21 লাখ মানুষ চরম খাদ্য সংকটের মধ্যে পড়েছে। জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি জানিয়েছে, গাজার মানুষের মধ্যে খাদ্য সংকট গুরুতর ঝুঁকিতে রয়েছে এবং তারা দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। অবরোধের কারণে গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশ করতে না পারায় পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। সংস্থাটি আরও জানিয়েছে, 2024 সালের অক্টোবর মাসের পর গাজার খাদ্য পরিস্থিতিতে বড় ধরনের অবনতি হয়েছে। যদিও এখনও সেখানে দুর্ভিক্ষ শুরু হয়নি, তবে সংকট গভীরতর হচ্ছে। আইপিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে গাজায় সাময়িক স্বস্তি ফিরে এসেছিল, কিন্তু এখন দুপক্ষের মধ্যে নতুন করে বৈরিতা শুরু হওয়ায় গাজার বাসিন্দারা পুনরায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষ করে গত মার্চ মাস থেকে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে অব্যাহতভাবে বাধা দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গাজার মানবিক সহায়তা প্রবাহের জন্য চাপ বাড়ানো হলেও ইসরায়েলি অবরোধ অব্যাহত থাকার কারণে বিষয়টি সমাধান হচ্ছে না। নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নানা উদ্যোগ নেওয়া হলেও তা মানবিক সংকটের সমাধান করার মতো নয় বলে অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মন্তব্য করছে। বিশেষ করে গাজার বাসিন্দাদের নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের মৌলিক অধিকার এখনও বিপন্ন হয়ে আছে। ইউক্রেন সংকট সমাধানে আলোচনার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করেছেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান। ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য সম্ভাব্য শান্তি আলোচনায় রুশ প্রতিনিধি নয়, বরং পুতিনের উপস্থিতি চাইছেন তিনি। তবে পুতিন এখনও নিশ্চিত করেননি যে তিনি বৈঠকে যোগ দেবেন কিনা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শান্তি আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ইস্তাম্বুলে যাওয়ার কথা ভাবছেন এবং বলেছেন, আমাদের এটা শেষ করতে হবে। তবে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে তাদের বাদ দিয়ে কোনো চুক্তি করা হলে তা গ্রহণযোগ্য হবে না। ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যা আলোচনার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছে। জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক জানিয়েছেন, প্রেসিডেন্টের তুরস্ক সফর শান্তি চেষ্টার প্রতীক, তবে যুদ্ধবিরতি ছাড়া আলোচনা সম্ভব নয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি বৈঠকের প্রস্তাব দিলেও ইউক্রেনের 1 মাসের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব তিনি উপেক্ষা করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া আন্তরিকভাবে পথ খুঁজছে। তবে তিনি পুতিনের সফর নিয়ে মন্তব্য করেননি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন চালানোর পর এ যুদ্ধ শুরু হয়। এতে দুই পক্ষের হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছে। ইউরোপের বেশিরভাগ দেশ কিয়েভকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে, আর রাশিয়া সহযোগিতা পেয়েছে ইরান ও উত্তর কোরিয়ার কাছ থেকে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 1/5 অঞ্চল নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ক্রিমিয়া, লুহানস্ক, ডনেস্ক, জাপোরিজিয়া, খেরসনের বেশিরভাগ এবং খার্কিভের কিছু অংশ অন্তর্ভুক্ত। ফ্রান্স জানিয়েছে, ইউরোপীয় নেতারা ইউক্রেন সফরে গিয়ে রাশিয়ার ওপর নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে কমিশনকে অনুরোধ জানিয়েছেন যদি রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব না মেনে নেয়।